প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে 3.1 পর্যন্ত শেষ করেছি। কাজে এই ক্লাস থেকে আমাদের 3.2 করার কথা ছিল। 3.2 অধ্যায়টা খুবই ছোট এবং তুলনামূলকভাবে সহজ বলা যায় আর কি। এখানে মূলত আমরা তিনটা ফর্মুলার ব্যবহার শিখব: অন্তর্বিভক্তকরণ এবং বহির্বিভক্তকরণ। এই যে বিভক্তকরণ সূত্র, এখান থেকে আমাদের মানে এর মধ্যে আমাদের দুইটা ফর্মুলা আছে, আর হচ্ছে ভরকেন্দ্র। আচ্ছা, প্রথমে চলো আমরা একটু ফর্মুলাগুলোর ব্যাপারে ধারণা নেই। পার্টিকুলারলি যে অংশগুলা তোমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, সেটা আমি মেনশন করে দেবো বা বলে দিব। আচ্ছা, প্রথমত হচ্ছে দুইটা বিন্দুর সংযোগ রেখা, সাপোজ এই যে এ বিন্দু আর বি বিন্দু, এরকম দুইটা বিন্দুকে আমরা যদি যোগ করে দিই তাহলে যে রেখা পাওয়া যাবে, সেই রেখাকে দুই ভাগে ভাগ করা যায়। যদি ভেতর থেকে ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হয় অন্তর্বিভক্ত, আর যদি বাইরে থেকে ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হয় বহির্বিভক্ত। আচ্ছা, প্রথমে আসো আমরা অন্তর্বিভক্ত নিয়ে কথা বলি। ধরো এ থেকে বি পর্যন্ত একটা রেখা আমরা কনসিডার করব। এ এবং বি দুটা বিন্দুকে যোগ করা হয়েছে। এই এ বির ভেতর থেকে যদি কোনো বিন্দু তাকে ভাগ করে ফেলে, দুইটা ভাগে ভাগ করে, নট নেসেসারি সমান হইতে হবে, তখন আমরা এই যে যেমন এ থেকে সি এটা হলো একটা ভাগ, বি থেকে সি এটা হচ্ছে একটা ভাগ, তো তখন তাদের মধ্যে আমরা একটা ডিস্টেন্স পাবো, একটা দূরত্ব পাবো। কিসের দূরত্ব? যে দুইটা বিন্দুকে ভাগ করা হচ্ছে সেই দুইটা বিন্দু থেকে যে ভাগ করে দিচ্ছে তার দূরত্ব। অর্থাৎ এ বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু যেটা সি ধরা হয়েছে তার দূরত্ব, আর বি বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু সি, এটা দূরত্ব। আচ্ছা, তো আমাদের টাস্কিং যেটা থাকবে সেটা হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে আমরা বের করতে পারবো, বা এটার বের করার ফর্মুলাটা। এটার জন্য আমরা এই যে দূরত্ব, যেটা এ থেকে সি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, তাহলে একটা দূরত্বকে আমরা ধরে নিলাম M1, আর একটা দূরত্বকে আমরা ধরে নিলাম M2। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে যে আমি যদি এখন এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমাকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, M1y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো এইটা সাধারণত দেখা যাবে কনফিউশন তৈরি করবে তোমার মধ্যে, ভুলে যাবা ফর্মুলাটা। তো ফর্মুলাটা মনে রাখার জন্য এখানে তোমাকে একটা প্যাটার্ন মনে রাখতে হবে। আমরা ধরে নেই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে আমরা যেটা বের করতে চাচ্ছি, সি বিন্দু, এটা স্থানাঙ্ক মানে কি? এটার মধ্যে ভুজ থাকবে, এটার মধ্যে কুটি থাকবে, দুটা জিনিস বের করতে হবে। তাহলে আমাদের ভুজ বের করার মানে এই যে এই অংশটা, এই অংশের ফর্মুলা হচ্ছে বিভক্তকারী বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব এবং বি থেকে সি এর দূরত্ব, অন্তর্বিভক্তের ক্ষেত্রে এই দূরত্বের সমষ্টি দ্বারা ভাগ করতে হবে। এই যে M1 প্লাস M2 দ্বারা ভাগ করা হয়েছে, ভুজের ক্ষেত্রেও কুটির ক্ষেত্রেও। যাতে এটা সহজে মনে থাকবে যে আমার যেটা অনুপাত দেওয়া থাকবে, যে এই অনুপাতে বিভক্ত করছে, সেই অনুপাত দুইটার যোগফল দ্বারা আমরা ভাগ করব। ভুজের ক্ষেত্রেও ভাগ করব, কুটির ক্ষেত্রেও ভাগ করবো। কাজে এটা আমরা সহজে মনে রাখতে পারবো, এটা মনে রাখার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন উপরের যে অংশটা, মূলত এখানেই ঝামেলাটা তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি ডিস্টেন্সটা কনসিডার করবা। যদি এ থেকে সি এর দূরত্ব তুমি কনসিডার করো, অর্থাৎ M1, তাহলে এই M1 গিয়ে গুণ হবে তার বিপরীত পাশে যে বিন্দুটা আছে তার স্থানাঙ্কের সাথে। যখন ভুজ নির্ণয় করব তখন ভুজের সাথে, যখন কুটি নির্ণয় করব তখন কুটির সাথে। যেমন এ থেকে সি এর দূরত্ব M1, তাহলে M1 গুণ হবে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর ভুজ হচ্ছে x2, M1x2। আবার যখন কুটি নির্ণয় করব M1y2। আর বি থেকে সি এর দূরত্ব যখন আমরা কনসিডার করবো, যে M2 যখন কনসিডার করব, তখন এটা গুণ হবে আবার তার বিপরীত পাশে, অর্থাৎ এ বিন্দু স্থানাঙ্কের সাথে, M2x1, M2y1। তাহলে এইটা যদি আমরা এখন একটু ফর্মুলেট করার চেষ্টা করি, সি বিন্দু স্থানাঙ্ক, তাহলে প্রথমে আমরা M1 তার সাথে নিতে হবে x2 প্লাস, দুইটা বিন্দুর বা দুই পাশেই তোমাকে গুণ করতে হবে, তারপর হচ্ছে M2 x1। তাহলে যে M1 হচ্ছে এ থেকে সি এর দূরত্ব, এটা গুণ করব এসি ছাড়া যা আছে এখানে বি, অর্থাৎ তার বিপরীত পাশের বিন্দুর ভুজের সাথে। আর M2 এটা হচ্ছে বি থেকে সি এর দূরত্ব, এটা গুণ করব তার বিপরীত পাশের অর্থাৎ এ বিন্দুর ভুজের সাথে। তাহলে M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, অন্তর্বিভক্তের ক্ষেত্রে যোগফল দ্বারা ভাগ করতে হবে। কমা যখন আমরা কুটি নির্ণয় করব, একেবারে সেম লজিক। একইভাবে যখন আমরা M1 নিব তখন নিতে হবে আমাদের y2। M1 নিলে y2 কেন নিলাম? যেভাবে মনে রাখবো যে M1 হচ্ছে এ থেকে সি এর দূরত্ব, তাহলে এটা গুণ হবে বি বিন্দুর স্থানাঙ্কের সাথে, বি বিন্দুর কুটি হচ্ছে y2, এই জন্য M1y2। অন্তর্বিভক্তের জন্য প্লাস M2
ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এই ছিল আমাদের অন্তর্বিভক্তের ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, প্যাটার্নটা। আর কি যেভাবে বললাম দূরত্ব বিবেচনায় নিয়ে এইভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে ভুল হওয়ার কোনো কনফিউশন থাকবে না, সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এরপর আসা হচ্ছে বহির্বিভক্ত। বহির্বিভক্ত কি? যেমন এ থেকে বি পর্যন্ত হচ্ছে এই যে এ বিন্দু আর বি বিন্দু যোগ করলাম, এরকম একটা রেখা আমরা পাইলাম। এটাকে বর্ধিত করা হলো, বা এটার বাইরে একটা বিন্দু আছে সি বিন্দু। এই সি বিন্দু হচ্ছে এ বি এর বহির্বিভক্তকারী বিন্দু। এখন এখানে প্রশ্ন উঠতে পারে, সি বিন্দুটা যদি বাইরেই থাকে তাহলে সে ভাগ করবে কিভাবে? ভেতরে থাকলে না হয় ভাগ করা যায়। তো এখানে আসলে ডিভিশনটা হচ্ছে প্রপোর্শনাল ডিভিশন, আনুপাতিক ভাগ। অর্থাৎ ওই যে যে দুইটা দূরত্ব আমরা অন্তর্বিভক্তের ক্ষেত্রে বিবেচনা করছি সেই দুইটা দূরত্বের অনুপাত। অর্থাৎ এ বিন্দু থেকে যে ভাগ করে দিচ্ছে তার দূরত্ব, আর বি বিন্দু থেকে যে ভাগ করে দিচ্ছে তার দূরত্ব। তাহলে এখানেও একটা আমরা এম ওয়ান ধরবো আর একটা আমরা এম টু ধরবো। তাহলে আমরা বলতে পারি সি বিন্দু এ বি কে M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করে। আচ্ছা, আর এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার প্যাটার্নটা সেম, একই লজিক, শুধু প্লাসের জায়গায় হবে মাইনাস। সেম বলতে কি বোঝাচ্ছি? যখন তুমি এ থেকে সি এর দূরত্ব নিবা, এই যে এম ওয়ান, তখন এটা গুণ করতে হবে যে বি বিন্দুর যে ভুজ থাকবে তার ভুজের সাথে। তাহলে M1:2, আগের মতোই। এখানে আমরা অন্তর্বিভক্তে প্লাস ব্যবহার করছি, বহির্বিভক্তে মাইনাস। বি থেকে সি এর দূরত্ব যখন আমরা নিব এম টু, তার সাথে গুণ করতে হবে এ বিন্দুর ভুজ M2:1 ডিভাইডেড বাই M1 মাইনাস এম টু। পুরীর ক্ষেত্রে সেম, M1:Y2 মাইনাস M2:Y1 ডিভাইডেড বাই M1 মাইনাস এম টু। আচ্ছা, এটা হচ্ছে ব্যবহারিক যে অ্যাপ্রোচটা আর কি, যে কিভাবে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কিভাবে মনে রাখবো। তো এই ধরনের ফর্মুলাগুলোর প্রুফ যেহেতু পরীক্ষায় আসে না বললেই চলে, ইতিপূর্বে কখনোই আসে নাই, তো আপাতত ওই আলোচনায় আমি যাচ্ছি না। আর 3 নাম্বার যেটা এই অধ্যায়ের জন্য লাগবে সেটা হচ্ছে ভরকেন্দ্র। তোমাকে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে বলবে যে এই ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করো, অথবা ঘোরানো পেঁচানো প্রশ্ন থাকতে পারে। তো ভরকেন্দ্রটা খুবই সিম্পল। তুমি যে 3টা বিন্দু থাকবে, সাপোজ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা এ বিন্দু স্থানাঙ্ক, এটা বি বিন্দু স্থানাঙ্ক, এটা সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই 3টা বিন্দুর ভুজ যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলে ভরকেন্দ্রের ভুজ পাওয়া যাবে। কুটি যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলে ভরকেন্দ্রের কুটি পাওয়া যাবে। এই ভরকেন্দ্রের ভুজ, ভরকেন্দ্রের কুটি। তাহলে আমি কি বললাম, যে 3টা শীর্ষবিন্দুর ভুজগুলাকে যোগ করে আমরা যদি 3 দ্বারা ভাগ করে দেই তাহলে ভরকেন্দ্রের ভুজ পাবো। কুটিগুলোকে যোগ করে আমরা যদি 3 দ্বারা ভাগ করে দেই তাহলে ভরকেন্দ্রের কুটি আমরা পাবো। এই হচ্ছে আমাদের আপাতত এই অধ্যায়ের জন্য যা যা প্রয়োজন হবে, খুবই সামান্য পরিমাণ, 3টা ফর্মুলা জাস্ট। এমসিকিউ এর জন্য আমাদের আবার কিছু টেকনিক হয়তো জানা লাগবে, এমসিকিউ ক্লাসে আলাদাভাবে সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এখন চলো আমরা একটু টেক্সট বইয়ে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টোটাল 4টা টাইপের অঙ্ক আছে। এর মধ্যে টাইপ 4 হচ্ছে ভরকেন্দ্র রিলেটেড, টাইপ 3 হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক সম্পর্কিত, টাইপ 2 বহির্বিভক্তকারী বিন্দুর অনুপাত নির্ণয়, আর টাইপ 1 হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বিন্দু সম্পর্কিত। তো আমরা আজকের ক্লাসে টাইপ 3 আর টাইপ 4 এই দুটো টাইপ দেখবো, কারণ এই দুটো টাইপ একেবারে ইজি, সহজ। সহজ অঙ্ক দিয়ে শুরু করলে তোমাদের কাছে চ্যাপ্টারটা আর বেশি সহজ মনে হবে। আচ্ছা, এখানে এই অংশের মধ্যে ফ্রিকুয়েন্টলি যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, 11, 3টা এবং 12, এইগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে করব 13 নম্বর প্র্যাকটিসের জন্য। বোর্ড পরীক্ষায় ফ্রিকোয়েন্সিটা অনেক কম, খুবই কম আসছে, বাট সৃজনশীলে ঘোরানো পেঁচানোর যে প্রশ্নগুলো থাকে সেই ক্ষেত্রে এই ধরনের প্যাটার্নটা অনেক সময় ফলো করা হয়। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমেই সমাধান করব 11-র 1, 2, 3। আচ্ছা, 1 নাম্বার, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3, 5, 7, - 1, 11, 2। ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে প্রদত্ত শীর্ষবিন্দু ত্রয় 3, 5, 7, - 1 ও 11, 2। আচ্ছা, ডিরেক্ট ফর্মুলার ব্যবহার, আর কোনো এখানে মানে ডানে বাইরে কোনো কিছু নাই।
তাহলে সুতরাং ভরকেন্দ্রের স্থানাঙ্ক সুতরাং ভরকেন্দ্রের স্থানাঙ্ক 3+7+11 / 3, 5 - 1 + 2 / 3। তাহলে এখান থেকে আমরা পাবো 7×3 = 10 আর 11, তাহলে 21, 3 দ্বারা ভাগ করলে 3×7 = 21, আর এখানে 6, 3 দ্বারা ভাগ করলে 2। এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। শেষ। মানে এই অঙ্কগুলা এমসিকিউতেও দেখা যায় অনেক সময় আসে, আর যদি সিকিউতে দেয় জ্ঞানমূলকের জন্য দিতে পারে সহজ প্রশ্ন। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটা, যে 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ভুজগুলাকে যোগ করে 3 দ্বারা, মানে গড় নির্ণয় করা, সহজ কথা যেটা, ভুজগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ, কুটিগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ। আচ্ছা, এরপরে দেখো এই যে 2 নাম্বার যেটা, এটা আমার মনে হয় তাহলে করার দরকার নাই, তোমরা পারবা। 1 + -1 + √3, তাহলে শুধু √3 3 দ্বারা ভাগ করলে 1/√3 কাটাকাটি গিয়ে সেম হবে কুটির জন্য। এটা পারবা। 3 নাম্বার, এটাও পারবা। এখানে একটা শীর্ষবিন্দু আর একটা শীর্ষবিন্দু, দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে প্রদত্ত শীর্ষবিন্দু দ্বয় দুইটা লিখবা, 7, 2,7। এরপর আর তৃতীয় শীর্ষবিন্দুটা ধরে নিতে হবে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি রাফলি। মনে করো তোমার দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 2,7 আর একটা হচ্ছে 6,1। তাহলে তৃতীয় যে শীর্ষবিন্দু যেটা বের করতে বলছে ওটা আমরা ধরে নিলাম x, y। তাহলে এখন তুমি ভরকেন্দ্র বের করবা। ভরকেন্দ্র কি হবে? 2 + 6 + x/3, 7 + 1 + y/3। এটা আসলো ভরকেন্দ্র। এখন আমাদের তো ভরকেন্দ্র দেওয়াই আছে 6,4, তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারবো? যে 2 + 6 + x/3, এটার মান হচ্ছে 6। তাহলে এখান থেকে আমাদের এই যে 8 + x = 18, তাহলে x = 10। 10, আমরা ভরকেন্দ্রের ভুজ পেয়ে গেলাম। একইভাবে এটা ইকুয়ালস টু ধরতে হবে আমাদের কত? 4। 4 ধরলে ওইখান থেকে কুটির মান আসবে আমাদের 4। তো এটা পারবা ইনশাআল্লাহ, চেষ্টা করো। 12 নাম্বারটা আমি করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে যদি ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তবে দেখাবো যে T1 + T2 + T3 = 0। আচ্ছা, এইটা তাহলে আমরা একটা নতুন পেজে চলে যাই। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 3টা বিন্দু ধরে নেই। এ বিন্দু, এ, T1², 2a T1, a T2², 2a T2, a T3², 2a T3। এখন আমাদের ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এখন যেখানেই থাকুক ভরকেন্দ্র, প্রথমে ভরকেন্দ্রটা তো লাগবে, তাছাড়াও তো আমরা কাজটা করতে পারবো না। তাহলে এখান থেকে ভরকেন্দ্র বের করো। সুতরাং ভরকেন্দ্র কি হবে? a T1² প্লাস a T2² প্লাস a T3² / 3, 2a T1, 2a T2, 2a T3 / 3। তো যেহেতু এখন এটা আমরা ভরকেন্দ্র পেয়ে গেলাম, তো এখন যেহেতু ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ভরকেন্দ্রটা একটা বিন্দু। তোমাকে চিন্তা করতে হবে যে বিন্দুগুলা এক্স অক্ষের উপর অবস্থিত থাকে সেই বিন্দুগুলার বৈশিষ্ট্য আসলে কেমন হয়। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর কুটির মান 0, ওয়াই এর মান 0। তাহলে আমরা এখন লিখতে পারি যে যেহেতু ভর কেন্দ্র
এক্স অক্ষের উপর অবস্থিত। সুতরাং 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা আর গুণ করলে 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 ইকুয়ালস টু 0। 2 এর দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা পাবো, সুতরাং T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়ালস টু 0। তো হোপফুলি এটাই আমাদের প্রশ্নে দেখাইতে বলছে। হ্যাঁ, তাহলে আবার বলতেছি, তোমাকে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এখানে হাবিজাবি যা ইচ্ছে লেখা থাকুক, তুমি ভরকেন্দ্রের ফর্মুলা অ্যাপ্লাই করে ভরকেন্দ্রটা বের করবা। ভুজগুলা যোগ করে 3 দ্বারা ভাগ, কুটিগুলা যোগ করে 3 দ্বারা ভাগ, পেয়ে গেলা। এরপর যদি বলে এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে কুটি শূন্য ধরতে হবে, আর যদি বলে ওয়াই অক্ষের উপর অবস্থিত ভুজ শূন্য ধরতে হবে। ধরলেই ওইখান থেকে তোমার প্রমাণটা তুমি পেয়ে যাবা, চলে আসবে। তা আমার মনে হয় এটা না বুঝার কোনো কারণ নাই, তুমি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের ভরকেন্দ্র সম্পর্কিত গেল। এরপর চলে আসো মধ্যপদের বা মধ্যবিন্দু স্থানাঙ্ক সম্পর্কিত যে অঙ্কগুলা এখানে দেওয়া আছে। 8-এর 1, 2, 3, তিনটা অঙ্ক তিনটাই করতে হবে, এবং তোমরা এগুলো 9-10-এ করে আসছো। প্রথমে দেখো 8-এর 1, এবিসিডি বর্গক্ষেত্রের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ বি সি। চতুর্থ শীর্ষবিন্দু ডি যেটা আছে ওইটার স্থানাঙ্ক বের করতে হবে, তারপরে একটা একটা বর্গক্ষেত্র, এটা ক্ষেত্রফল বের করতে হবে। এ 8,8, বি 9, -5, সি -4, -6, এবং ডি XY। আচ্ছা, ডিটা দেওয়া নাই, আমরা এটা ধরে নেব। মনে করি চতুর্থ শীর্ষবিন্দু, এটা লিখলে আরো ভালো। চতুর্থ শীর্ষ বিন্দু DXY। আচ্ছা, এখন এটা একটু চিত্রের মাধ্যমে বোঝাটা সহজ হবে। সাপোজ এটা আমাদের বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রে দুইটা কর্ণ থাকে, যেমন এসি একটা কর্ণ, তারপর বিডি একটা কর্ণ। তাহলে এই কর্ণগুলোর ক্ষেত্রে ধরো এটা যদি আমাদের কর্ণের যে ইন্টারসেক্ট পয়েন্ট যেটা, এটা যদি ও হয়, তাহলে এই যে বি থেকে ও পর্যন্ত দূরত্ব আর ও থেকে ডি পর্যন্ত দূরত্ব সমান। আবার এ থেকে ও পর্যন্ত, ও থেকে সি পর্যন্ত সমান। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রেই এই ধরনের আমরা এটা বলতে পারি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে এই কথাটা কিন্তু আমরা বলতে পারি যে ও বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আবার এটাও বলতে পারি ও বিন্দুটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। তাহলে এখন আমরা প্রথমে যেটা করব, যেহেতু আমাদের এ বিন্দু জানা আছে, সি বিন্দু জানা আছে, আমরা এসি এর মধ্যবিন্দু বের করব। এসি এর মধ্যবিন্দুর মাধ্যমে ও বিন্দু স্থানাঙ্ক বের করব। এসি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক -4 + 8 ডিভাইডেড বাই 2, -6 + 8 ডিভাইডেড বাই 2।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1। আবার বিডি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক বি এর ভুজ হচ্ছে 9, কাজে 9 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, কমা কুটি হচ্ছে -5, তাহলে -5 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখো আমরা এসি কোণের মধ্যবিন্দু বের করলাম, যেটা হচ্ছে ও বিন্দু। বিডি কোণের মধ্যবিন্দু বের করলাম, এটাও হচ্ছে ও বিন্দু। তাহলে দুইটা তো আলাদা বিন্দু না, একই বিন্দু। তাহলে দুইটা বিন্দুর ভুজও একই হবে, কুটিও একই হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই যে 9 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এটা ইকুয়ালস টু হচ্ছে 2, বা 9 প্লাস এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 4 মাইনাস 9 ইকুয়ালস টু -5। এবং তোমরা নিচে নিচে লিখতে পারো, এবং -5 প্লাস ওয়াই এটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, বা -5 প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস 5 ইকুয়ালস টু 7। তাহলে এটা আমাদের চতুর্থ শীর্ষবিন্দু। তাহলে সুতরাং চতুর্থ শীর্ষবিন্দু -5,7, এটাই ছিল আমাদের চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, এরপর বলছে ক্ষেত্রফল বের করার জন্য। ক্ষেত্রফলে যাওয়ার আগে আরেকবার বলি, আমরা যে লজিকটা ব্যবহার করলাম সেটা হচ্ছে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, 4 নম্বর শীর্ষবিন্দুটা এক্স ওয়াই ধরে নেওয়ার পর আমরা দুইটা কোণের মধ্যবিন্দু বের করছি পৃথকভাবে। প্রথমে এসি কোণের মধ্যবিন্দু বের করছি, তারপর বিডি কোণের মধ্যবিন্দু বের করছি। তাহলে এসি কোণের মধ্যবিন্দু 2, 1, আর বিডি কোণের মধ্যবিন্দুর মধ্যে আমাদের চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো রয়ে গেছে এক্স ওয়াই, যেহেতু এই মানটা আমাদের জানা নাই। তাহলে যেহেতু একই বিন্দু, এই জন্য আমরা প্রশ্ন মতে ভুজ ইকুয়ালস টু ভুজ, কুটি ইকুয়ালস টু কুটি লিখে সেখান থেকে এক্স এর মান বের করছি, চলে আসছে। সহজ ক্যালকুলেশন থেকে এখানে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা ক্ষেত্রফল তাহলে কিভাবে বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। যেমন এবি একটা বাহু, তারপর বিসি একটা বাহু, সিডি একটা বাহু, এডি একটা বাহু। তো তুমি যে কোনো দুইটা বিন্দু দূরত্ব, মানে বাহু বরাবর, যেমন এ থেকে বি এর দূরত্ব যদি নির্ণয় করো, তাহলে এই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। সেটাকে বর্গ করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র ব্যবহার করে এ থেকে বি এর দূরত্ব বের করো, বের করে সেটাকে স্কোয়ার করে দাও, করলে সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটা পারবা, যেহেতু আমরা 3.1 করেছি, দূরত্ব নির্ণয়ের ফর্মুলার ব্যবহার তোমরা অলরেডি পারো। আচ্ছা, ওটা বাড়ির কাজ থাকলো। এরপর 8-এর 2 এবং 3, এই দুইটা আমি একটু বলে দেই। 2 নাম্বারটা এ, বি এবং হচ্ছে ডি দেওয়া আছে। তিনটি শীর্ষবিন্দুর সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, এখানে অর্ডারটা মেনটেন করতে হবে বিন্দু ব্যবহার করার ক্ষেত্রে। এ বি সি ডি, অর্থাৎ এই সিকোয়েন্সেই আসবে। এ বি সি ডি, তার মানে তোমার কর্ণ হবে এসি কর্ণ আর হলো বিডি কর্ণ, যেহেতু এবিসিডি রম্বস বলা হয়েছে। বের করতে হবে সি বিন্দু স্থানাঙ্ক। তারপর 3 নাম্বার বলছে, কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক এত এত। এইটা অনেক সময় তোমরা ভুল করো। তৃতীয় শীর্ষবিন্দু এত হলে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করো। তো 8-এর 2 এবং 8-এর 3 একই লজিক, একই ধরনের ক্যালকুলেশন, একইভাবে আমরা করব, কোনো পার্থক্য নাই। কিন্তু পার্থক্যটা কোথায়, বিন্দু বসাইতে গিয়ে যদি ভুল করো তাহলে ভুল হইতে পারে। যেমন আমাদের 2 নাম্বারটাতে এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তারপরে ডি বিন্দু, অর্থাৎ এখানে তোমার আননোন ডি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, কিন্তু সি বিন্দু স্থানাঙ্কটা জানা নাই। তো যেটা জানা নাই সেটা বের করতে হবে। আবার 3 নাম্বারে গিয়ে এখানে একটু ঝামেলা করে দিছে। এখানে বলছে সামান্তরিকের কথা। আহ ধরো, এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের এখানে আমাদের থাকলো এরকম এ বি সি ডি,
লিখলাম, কোনো সমস্যা নাই। বাট তোমাকে বলা হয়েছে এই যে 3 - 4 আর হচ্ছে -6,5, এই দুইটা বিন্দু হচ্ছে একই কর্ণের প্রান্তবিন্দু, একটা কর্ণের প্রান্তবিন্দু। তার মানে তুমি যদি এসি কর্ণের প্রান্তবিন্দু বিবেচনা করো তাদেরকে, যে ধরে নিলা ওই দুইটা বিন্দু হচ্ছে এসি কর্ণের প্রান্তবিন্দু, তাহলে এ বিন্দু হবে তোমার 3, -4, আর সি বিন্দু ধরতে হবে -6,5। -6,5 কে তুমি বি ধরতে পারবে না, মানে পরপর দুইটা ধরা যাবে না। আহ এরপর অপর যে আছে -2, -1, ওইটা তুমি বি ধরো, ডি ধরো, যেটা ইচ্ছা ধরতে পারো, সমস্যা নেই। রাফ চিত্রের ক্ষেত্রে ওটা কোনো ইস্যু না। তার মানে তুমি যদি আবার এটা উল্টাও করতে পারো, 3, -4 আর -6,5, এটা যদি বিডি কর্ণয়ে প্রান্ত বিন্দুতে বিবেচনা করো তাতেও সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে একটা বিন্দু তোমাকে বিতে লিখতে হবে আর একটা বিন্দু ডিতে লিখতে হবে। তৃতীয় শীর্ষবিন্দু এ অথবা সি যে কোনো একটা ব্যবহার করে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো আমার মনে হয় এতটুকু আলোচনা আপাতত যথেষ্ট তোমাদের এই টাইপের অঙ্কগুলো করার জন্য। এরপর অঙ্ক করতে গিয়ে কোনো কমপ্লেক্সিটি হলে আমাকে জানালে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্ত শেষ করব। পরের ভিডিও ক্লাসে আমরা এই যে টাইপ 1 এবং টাইপ 2 এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবো ইনশাল্লাহ।